বিদ্যুৎহীন অন্ধকারে নীরব রাতের বুক চিরে লুকিয়েছিল এক অভিশপ্ত পাতকুয়া, যেখানে শোনা যেত কান্না, গোয়ানি আর এক শিশুর অদ্ভুত হাসি। গ্রামের সবাই ভয়ে এড়িয়ে চলত কুয়াটাকে, কিন্তু এক ব্যক্তি সাহস আর যুক্তির জোরে নামলো সেই কুয়ার দিকে। আর তারপর যা ঘটল তা আজও গ্রামের মানুষ ভুলতে পারেনি। আজ আমি শোনাবো সেই অভিশপ্ত পাতকুয়ার সত্যি ভৌতিক ঘটনা, যা শুনলে আপনাদের শরীর শিউরে উঠবে। সকলকে নমস্কার জানাই। আপনারা শুনছেন কালো বিড়াল। এখানে বলা হয় সেই সব সত্য ঘটনা যা শোনার পর রাতের ঘুম উড়ে যায়। আজকে যে ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেইটা একটা পাতকুয়া নিয়ে। ঘটনাটা আমাকে শেয়ার করেছে স্নেহা। যেভাবে লিখেছে আমিও ঠিক সেইভাবেই আপনাদের সকলকে শোনাচ্ছি। আচ্ছা, স্নেহা কিছুটা লিখেছে নিজের ভাষায় আর কিছুটা ওর দিদিমার ভাষায়। আপনারা সকলে মন দিয়ে শুনবেন। আপনাদের আশা রাখছি বুঝতে কোনো সমস্যা হবে না। এই ঘটনাটা আমার ঠাকুমার মুখে শোনা, আর ঘটনাটা ঘটেছিল আমার ঠাকুমার বাপের বাড়িতে, যার সাক্ষী ছিল আমার দাদু, মানে আমার ঠাকুমার দাদা। আজ থেকে প্রায় ৬০-৭০ বছর আগের কথা। তখন ঠাকুমার বাবার বাড়িতে, মানে আমার দাদুর গ্রামে, বিজলি বাতি কিছু ছিল না। রাত হলে চারপাশ যেন ভয়ে চুপ করে থাকত। সেই অন্ধকার আর নীরবতার মধ্যে এক ভয়ঙ্কর সত্যি ঘটেছিল। আমাদের গ্রাম থেকে বেশ কিছুটা দূরে ছিল কালীপুর গ্রাম। সেই গ্রামের পাশে এক বিশাল বটগাছ। বটগাছটার গোড়ায় একটা পাতকুয়া। লোকে বলতো কুয়াটা নাকি অভিশপ্ত। কত যে অলৌকিক ঘটনা সেই কুয়াকে ঘিরে ছড়িয়েছিল তার কোনো হিসেব নেই। রাতের বেলা নাকি কুয়ার ধার দিয়ে গেলে ভেতর থেকে একটা কান্নার আওয়াজ আসতো, আবার কখনো বা গোয়ানের শব্দ শোনা যেত। কেউ কেউ তো কুয়ার জলে নাকি এক বিভৎস ছায়ামূর্তি দেখেছিল। এইসব শুনে সবাই পাতকুয়াটাকে এড়িয়ে চলত। কিন্তু এই ঘটনার মূল চরিত্র, যার নাম ছিল গণেশ, সে এসব কথা বিশ্বাস করতো না। গণেশ ছিল আমার দাদুর বন্ধু। সে ছিল অসম্ভব সাহসী আর যুক্তিবাদী। সে বলতো এসব মানুষের মনের ভুল, কুসংস্কার ছাড়া আর কিছুই না। সে বছর গ্রামে খুব খরা হয়েছিল। পুকুর নদী সব শুকিয়ে গিয়েছিল। পানি ও জলের খুব অভাব। গ্রামের লোকেরা অনেক দূর থেকে জল আনতে যেত। গণেশ ঠিক করলো সে সেই অভিশপ্ত পাতকুয়া থেকে জল আনবে। গ্রামের সবাই তাকে বারণ করলো, গণেশ ওদিকে যাস না, কুয়াটা ভালো না। কিন্তু গণেশ কারোর কথা কানে তুলল না। সে বলল, জল ছাড়া কি বাঁচবো নাকি? কুয়াটা অভিশপ্ত হোক বা না হোক, ওতে জল আছে। একদিন ভরা দুপুরে গণেশ জল আনতে গেল। সঙ্গে তার একমাত্র ছেলে, 5 বছরের রতন। রতন খুব হাসি খুশি আর চঞ্চল ছিল। সে বাবাকে বলল, বাবা আমিও যাব। গণেশ ছেলের আবদার ফেলতে পারল না। ঘোড়া আর দড়ি নিয়ে দুজন রওনা দিল। দুপুর গড়িয়ে বিকেল হলো, তারপর সন্ধে নামলো, কিন্তু গণেশ আর রতন ফিরে এলো না। গ্রামের মানুষেরা খুব চিন্তিত হয়ে পড়ল। গণেশের স্ত্রী তো কান্নাকাটি শুরু করে দিল। আমার দাদু সব শুনে স্থির থাকতে পারলেন না। তিনি গ্রামের কয়েকজনকে সঙ্গে নিয়ে মশাল হাতে বেরিয়ে পড়লেন। বটগাছের কাছে পৌঁছে তারা দেখতে পেলেন পাতকুয়ার ধারে গণেশের ঘোড়া আর দড়ি পড়ে আছে, কিন্তু গণেশ বা রতনের কোনো চিহ্ন নেই। কুয়োর ভেতর থেকে একটা গোয়ানের শব্দ আসছে। কেউ যেন যন্ত্রণায় কাতরাচ্ছে। দাদু সাহসে ভর করে কুয়ার কিনারের দিকে উকি দিলেন। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। তিনি ডাকলেন, গণেশ, গণেশ তুই ভেতরে? ভেতর থেকে কোনো উত্তর এলো না, শুধু গোয়ানের শব্দটা আরো তীব্র হলো।
হঠাৎ দাদুর পাশে দাঁড়িয়ে থাকা একজন চেঁচিয়ে উঠল, ও কি? সবাই দেখল কুয়ার জলে একটি আবছা প্রতিবিম্ব, অবিকল গণেশের মতো দেখতে, কিন্তু তার মুখটা বিকৃত, চোখ থেকে রক্ত ঝরছে। সেই বিভৎস মুখটা তাদের দিকে তাকিয়ে হাসছে। সবাই ভয় পেয়ে পিছিয়ে গেল। দাদু হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি ভাবলেন, গণেশ কি তবে পাতকুয়ার অতলে? কিন্তু সেই প্রতিবিম্বটা কার? আর রতনী বা কোথায় গেল? তখনই কুয়ার ভিতর থেকে একটি শিশুর ভাঙা ভাঙা হাসির শব্দ ভেসে এলো। হাসিটা শুনেই দাদুর বুক কেঁপে উঠল। এই হাসি তো রতনের। সবাই ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। কেউ সাহস করে এগিয়ে যেতে পারল না। এরপর যা ঘটেছিল তা শুনলে গায়ে কাঁটা দেবে। আমার দাদু আর গ্রামের লোকেরা তখনও সেই পাতকুয়ার পাশে দাঁড়িয়ে। চারপাশে তখন ঘন অন্ধকার, মশালগুলোও যেন নিভু নিভু করছে। সেই মুহূর্তে পাতকুয়ার ভেতর থেকে রতনের সেই ভাঙা ভাঙা হাসিটা আবার ভেসে এলো। এবার হাসিটা অনেক কাছে মনে হলো, যেন কেউ কুয়ার মুখের কাছে এসে হাসছে, কিন্তু সেখানে তো কেউ নেই। দাদুর পাশে দাঁড়িয়ে থাকা একজন ভয়ে চিৎকার করে উঠল, পালাও, এখান থেকে পালাও। কিন্তু আমার দাদু যেন পাথর হয়ে গিয়েছিলেন। তার চোখ তখনও সেই কুয়ার দিকেই। তিনি ভাবছিলেন, আমার বন্ধু গণেশ আর তার ছেলে কি সত্যি সত্যি এই অভিশপ্ত কুয়ার শিকার হলো? ঠিক তখনই কুয়ার জল থেকে একটা আবছা আলো উঠে আসতে শুরু করলো। প্রথমে খুব ছোট, তারপর ধীরে ধীরে আলোটা বড় হতে লাগলো। সেই আলোয় দাদু দেখতে পেলেন কুয়ার জল ঘোলাটে হয়ে উঠেছে, আর জলের ওপর কি যেন একটা ভাসছে। সবাই ভয়ে আরো পিছিয়ে গেল, কিন্তু দাদু যেন এক অদৃশ্য শক্তির টানে এগিয়ে গেলেন। তিনি দেখতে পেলেন কুয়ার জলে গণেশের সেই ঘষাঘষি করা ঘোড়াটা ভাসছে, আর ঘোড়ার পাশেই ভাসছে একটি ছোট্ট খেলনা নৌকা, রতনের প্রিয় খেলনা। দাদুর মনটা কেঁদে উঠল। তিনি ডাকলেন, গণেশ, রতন। কোনো উত্তর নেই, শুধু পাতকুয়ার ভেতরে থেকে আবার সেই গোয়ানের শব্দ। দাদু লক্ষ্য করলেন শব্দটা এবার শুধু কুয়ার ভেতর থেকে আসছে না, বটগাছটার চারপাশ থেকেও যেন আসছে। বাতাসে একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে গন্ধ। দাদু এবার একটা কাঠি দিয়ে কুয়ার জল নাড়াতে লাগলেন। যেই না তিনি কাঠিটা জলে ছোঁয়ালেন, অমনি কুয়ার জল থেকে একটি তীব্র বিদ্যুৎ ঝলকানি বেরিয়ে এলো। দাদু সঙ্গে সঙ্গে ছিটকে পড়লেন। তার হাতে একটি কালো পোড়া দাগ হয়ে গেল। গ্রামের লোকেরা তাকে টেনে তুলল আর বলল, দাদা, তুমি আর এক মুহূর্ত এখানে থেকো না, এই জায়গা ভালো না। কিন্তু আমার দাদু এত সহজে হার মানার পাত্র ছিলেন না। তিনি বললেন, গণেশ আর রতনকে না নিয়ে আমি যাব না। সবাই অবাক হয়ে দেখল দাদু আর হাতের পোড়া দাগের দিকে না তাকিয়ে আবার কুয়ার দিকে এগিয়ে যাচ্ছেন। এবার তিনি একটা লম্বা দড়ি নিয়ে এলেন। দড়িটার এক মাথা তিনি নিজের কোমরে বেঁধে নিলেন, আর অন্য মাথা গ্রামের আরেকজনের হাতে দিলেন। তিনি বললেন, যদি আমি কুয়ায় পড়ে যাই তাহলে তোমরা আমাকে টেনে তুলবে। কেউ সাহস করে এগিয়ে আসতে পারল না। দাদু একাই কুয়ার ভেতরে নামতে শুরু করলেন। ভেতরে তখন গাঢ় অন্ধকার, মশাল নিভে যাওয়ার কোনো আলো নেই। তিনি শুধু দড়ির ওপর ভর করে নিচে নামতে লাগলেন। যত নিচে নামছেন তত ঠান্ডা লাগছে, আর কানের কাছে যেন কেউ ফিসফিস করে কথা বলছে। দাদু যখন কুয়ার মাঝখানে এলেন, তখন হঠাৎ তার কানে এলো একটা শিশুর কান্নার শব্দ। এই শব্দ রতনের কান্নার মতো শোনাচ্ছিল। দাদু চিৎকার করে বললেন, রতন, রতন বাবা। কান্নার শব্দটা বন্ধ হয়ে গেল। দাদু ভাবলেন,
রতন বোধহয় এখানেই আছে। তিনি আরো নিচে নামতে শুরু করলেন, কিন্তু তিনি জানতেন না নিচে তার জন্য কি ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছিল। হঠাৎ করেই তিনি অনুভব করলেন তার পায়ে কে যেন একটা ঠান্ডা হাত দিয়েছে। তিনি ভয়ে শিউরে উঠলেন। তার পা ঠান্ডা হয়ে জমে যাচ্ছিল। তিনি চিৎকার করে বললেন, কে কে ওখানে? কোনো উত্তর নেই। হাতটা তার পা জড়িয়ে ধরেছে আর ধীরে ধীরে তাকে নিচের দিকে টানছে। দাদু ভয়ে চিৎকার করে উঠলেন। তার হাতে ধরে থাকা দড়িটা ভিজে পিচ্ছিল হয়ে যাচ্ছিল। তিনি জোরে জোরে দড়িটা টানলেন, কিন্তু হাতটা তাকে ছাড়ল না। দাদু দেখতে পেলেন নিচে কুয়ার জলের ওপর একটা ছায়া মূর্তি ভাসছে। সেই মূর্তিটা অবিকল গণেশের মতো, কিন্তু তার চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছে। আর তার হাতে রতনকে দেখা যাচ্ছিল। রতনকে দেখেই দাদু খুশি হয়ে বললেন, গণেশ, রতন। কিন্তু গণেশ কোনো কথা বলল না। সে তার হাতে রতনকে ধরে সেই বীভৎস হাসিটি হাসতে লাগলো। তার হাসিটা শুনে দাদুর গা ছমছম করে উঠল। এই হাসি তো রতনের হাসি নয়, এটা কোনো পিশাচের হাসি। দাদু এবার কোনো কিছু না ভেবেই দড়িটা আরো জোরে টানতে লাগলেন। কুয়ার ওপর থেকে গ্রামের লোকেরা তখনও দড়িটা ধরে আছে। তারা দড়িটা জোরে টানতে শুরু করলো। দাদু কুয়ার উপরের দিকে উঠে আসতে লাগলেন, আর নিচে থেকে সেই হাতটা তাকে আরো জোরে টানতে শুরু করলো। দাদু দেখতে পেলেন গণেশের সেই ছায়া মূর্তিটা তার দিকে হাত বাড়িয়ে আসছে। সে যেন তাকে কুয়ার অতলে টেনে নিয়ে যেতে চায়। ঠিক তখনই দাদুর হাতে লেগে থাকা দড়িটা হঠাৎ করেই ছিঁড়ে গেল। দাদু চিৎকার করে নিচে পড়ে গেলেন। গ্রামের লোকেরা তো ভয়ে থমকে গেল। দাদু কি তবে কুয়ার অতলে হারিয়ে গেল, নাকি সেই ছায়া মূর্তির শিকার হলেন? কিন্তু দাদু নিচে পড়ে গেলেন না। তিনি এক মুহূর্তের জন্য যেন শূন্যে ঝুলে রইলেন। তারপর তার শরীরটা সেই হাতটার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, আর তিনি কুয়ার উপর দিকে উঠে এলেন। তার শরীরে কোনো আঘাত লাগেনি। গ্রামের লোকেরা তাকে টেনে তুলল, কিন্তু দাদুর মনের ভেতর ভয়টা যেন গেঁথে গিয়েছিল। তিনি সেই রাতে আর কোনো কথা বললেন না। সবাই দাদুকে নিয়ে বাড়িতে ফিরে গেল। কিন্তু কুয়ার পাশ দিয়ে যখন যাচ্ছিল, তখন তারা দেখতে পেল সেই বটগাছের পাতাগুলো ভয়ে কাঁপছে, আর কুয়ার ভেতর থেকে সেই বীভৎস হাসিটি আবার ভেসে আসছে। তারা পিছন ফিরে তাকালো না। দাদু সেই রাতে বাড়ি ফিরে এলেন বটে, কিন্তু তার মুখ থেকে একটাও কথা বের হলো না। তিনি যেন অন্য কোনো জগতে চলে গিয়েছিলেন। তার চোখ দুটো ছিল কোটরের ভেতরে ঢোকা, আর সারা শরীরটা থরথর করে কাঁপছিল। গ্রামের লোকেরা দাদুকে ধরে ঘরে নিয়ে গেল। তার স্ত্রী, মানে আমার দিদিমা, তো ভয়েই অস্থির। রাত বাড়ার সাথে সাথে দাদুর অবস্থা আরো খারাপ হতে লাগলো। তিনি মেঝেতে বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকছিলেন, আর মাঝে মাঝে বিড়বিড় করে কি যেন বলছিলেন। দিদিমা অনেক চেষ্টা করেও তার কথা বুঝতে পারলেন না। সারা রাত তিনি এভাবেই কাটালেন। ঘরের ভেতরে একটা অদ্ভুত নীরবতা, শুধু মাঝে মাঝে দাদুর বিড়বিড় করা আর দিদিমার দীর্ঘশ্বাস। পরদিন সকালে দাদুকে এক বৈদ্য দেখালেন দিদিমা। বৈদ্য দাদুকে পরীক্ষা করে বললেন, এ রোগ শরীর থেকে আসেনি, এ রোগ মনের, এর ভেতরে ভয় ঢুকেছে। বৈদ্য অনেক মন্ত্রতন্ত্র পড়ে দাদুর মাথায় একটা জল দিলেন। সেই জল নাকি মন্ত্রপুত ছিল। দাদু জলটা মাথায় দেওয়ার পর একটু শান্ত হলেন, কিন্তু তিনি তখনও কোনো কথা বললেননি। শুধু একটাই কথা বারবার বলছিলেন, গণেশ, রতন, কুয়া। এই সব শুনে দিদিমা এবং গ্রামের সবাই বুঝতে পারলেন দাদু সেই পাতকুয়ার ঘটনায় খুব ভয় পেয়েছেন। সবাই দাদুকে একা রেখে বাইরে যেত না।
গ্রামের কেউ কেউ বলেছিল দাদুর ওপর পাতকুয়ার খারাপ ছায়া পড়েছে। এরপর থেকে আমার দাদুর জীবন এক অদ্ভুত পরিবর্তন আছে। রাতের বেলা তিনি ঘরের ভেতর থেকে বাইরে যেতে ভয় পেতেন। এমনকি দিনের বেলাতেও তিনি ঘরের বাইরে বেরোতে চাইতেন না। তিনি যেন এক অদৃশ্য জিনিসের ভয়ে সব সময় থাকতেন। একদিন দুপুরে দিদিমা দাদুকে খেতে দিলেন। দাদু চুপচাপ খেতে শুরু করলেন। হঠাৎ করে তিনি খেতে খেতে থমকে গেলেন। তার চোখ দুটো যেন কপালে উঠে এসেছে। তিনি প্লেটের দিকে তাকিয়ে জোরে জোরে কাঁপতে লাগলেন। দিদিমা এসে দেখেন প্লেটে একটা ছোট্ট মাটির ঘড়া পড়ে আছে, দেখতে অবিকল গণেশের সেই ঘড়ার মতো। দিদিমা ভয়ে আঁতকে উঠলেন। তিনি বললেন, এই ঘড়া আমি প্লেটে দেইনি তো, এটা কোত্থেকে এলো? দাদু তখন ভয় চিৎকার করে বললেন, পালাও, ও আসছে। দিদিমা ভয় পেয়ে ঘড়াটা ফেলে দিলেন। ঘড়াটা মেঝেতে পড়ে ভেঙে গেল, কিন্তু ঘড়ার ভেতর থেকে কোনো জল বের হলো না। বের হলো একটা কালো ধোঁয়া। সেই ধোঁয়াটা সারা ঘরে ছড়িয়ে পড়ল। ধোঁয়াটা ধীরে ধীরে একটা বীভৎস আকৃতি ধারণ করলো। সেটা ছিল গণেশের সেই ছায়ামূর্তি। ছায়ামূর্তিটা দাদুর দিকে তাকিয়ে সেই বীভৎস হাসিটা হাসতে লাগলো। দিদিমা সঙ্গে সঙ্গে দাদুকে টেনে ঘর থেকে বের করে দিলেন। তারা কোনো রকমে ঘর থেকে বেরিয়ে বাড়ির বাইরে চলে গেলেন। বাইরে গ্রামের লোকেরা তখন দাঁড়িয়েছিল। তারাও সেই ছায়ামূর্তি দেখে ভয়ে চিৎকার করে উঠল। সবাই দেখল সেই ছায়ামূর্তিটা ঘরের ভেতরে এদিক ওদিক ঘুরছে আর হাসছে। আর হাসিটা শুনে সবার বুক কেঁপে উঠল। গ্রামের একজন বয়স্ক লোক বললেন, এ নিশ্চয়ই সেই পাতকুয়ার অপদেবতা। গণেশ আর রতনকে সে নিজের কাছে রেখেছিল, এবার সে দাদুকে তার কাছে নিয়ে যেতে এসেছে। তখনই সেই ছায়ামূর্তিটা ঘরের দরজা দিয়ে বেরিয়ে এলো। সে ধীরে ধীরে দাদুর দিকে এগিয়ে আসতে লাগলো। দাদু তখন ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। সবাই তাকে টেনে তুলতে গেল, কিন্তু ছায়ামূর্তিটা তাদের কাছে এসে গেল। সেই ভয়ঙ্কর হাসিটা আরো জোরালো করে। গ্রামের লোকেরা ভয়ে চিৎকার করে এদিক ওদিক পালাতে শুরু করলো। সেই মুহূর্তে গ্রামের একজন বয়স্ক লোক ছুটে এলেন। তার হাতে একটা মন্ত্রপুত লাঠি ছিল। তিনি লাঠিটা দিয়ে ছায়ামূর্তিটাকে আঘাত করলেন। ছায়ামূর্তিটা বিকট শব্দ করে দূরে ছিটকে পড়ল। সেই বয়স্ক লোকটা বললেন, ওকে শুধু লাঠি দিয়ে মারা যাবে না, ওকে কুয়ার কাছে নিয়ে যেতে হবে। তিনি দাদুকে কাঁধে নিলেন এবং কুয়ার দিকে ছুটতে শুরু করলেন। ছায়ামূর্তিটা তখন তাদের পিছু পিছু আসতে লাগলো। তার হাসিটা আরো বিকৃত আর ভয়ঙ্কর শোনাচ্ছিল। গ্রামের অন্য লোকেরাও তাদের পেছনে পেছনে ছুটছিল। যখন তারা কুয়ার কাছে পৌঁছলেন, তখন চারিদিকে গাঢ় অন্ধকার, মশালগুলো নিভে গিয়েছিল। সেই বয়স্ক লোকটা দাদুকে কুয়ার সামনে নামালেন। তখন ছায়ামূর্তিটা তাদের কাছে এসে পড়েছে। সেই লোকটা দাদুকে কুয়ার সামনে বসিয়ে লাঠিটা তুলে নিলেন। তিনি কিছু মন্ত্র পড়তে শুরু করলেন। ছায়ামূর্তিটা তখন ধীরে ধীরে কুয়ার দিকে এগিয়ে যাচ্ছিল। সেই লোকটা চিৎকার করে বললেন, গণেশ, তুই তোর ছেলে আর বন্ধুকে মুক্তি দিবি না? ছায়ামূর্তিটা থমকে গেল। তার হাসিটা বন্ধ হয়ে গেল। সে কুয়ার দিকে তাকালো। সেই মুহূর্তে কুয়ার জল থেকে একটা আবছা আলো উঠে এলো। সেই আলোয় দেখা গেল কুয়ার জলের মধ্যে গণেশ আর রতন ভাসছে। গণেশের মুখটা আগের মতোই বিকৃত, কিন্তু রতনের মুখটা এবার শান্ত। রতন যেন হাসছে। সেই বয়স্ক লোকটা আবার বললেন, গণেশ, তুই তোর বন্ধুকে মুক্তি দে, তুই তোর ছেলের সঙ্গে কুয়ার অতলে যা। ছায়ামূর্তিটা যেন কি ভাবলো, তারপর সে দাদুর দিকে তাকিয়ে শেষবারের মতো হাসলো। সেই হাসিটা শুনে সবার বুক কেঁপে উঠল। তারপর ছায়ামূর্তিটা ধীরে ধীরে কুয়ার মধ্যে নেমে গেল। সে যখন কুয়ার ভেতরে নেমে গেল, তখন তার হাসিটা শোনা গেল। তারপর সব চুপ। সবাই দেখল কুয়ার জল আবার আগের মতো শান্ত হয়ে গেছে।
গ্রামের সবাই ভেবেছিল বিপদ কেটে গিয়েছে। গণেশ আর রতনকে না পেয়েও দাদু যেন নতুন করে বাঁচার শক্তি খুঁজে পেয়েছিলেন। কিন্তু এই শান্তি বেশি দিন স্থায়ী হলো না। অভিশপ্ত পাতকুয়ার গল্পটা এখানেই শেষ হয়নি, বরং এক নতুন রূপে তার ভয়ঙ্কর খেলা শুরু করেছিল। গণেশ আর রতনকে হারানোর পর দাদু খুব ভেঙে পড়েছিলেন। তিনি আর আগের মতো হাসতেন না, কথাও বলতেন না। তিনি দিনের বেশিরভাগ সময় ঘরের ভেতরেই থাকতেন, বাইরে বেরোতে চাইতেন না। তার চোখ দুটোতে সবসময় একটা ভয়ের ছাপ লেগে থাকত। দিদিমা তাকে নিয়ে খুব চিন্তায় থাকতেন। একদিন রাতে দাদু বিছানায় শুয়ে আছেন, দিদিমা পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। হঠাৎ করেই দাদু ঘুমের মধ্যে চিৎকার করে উঠলেন, ও আসছে, ওকে আসতে দিও না। দিদিমা ভয় পেয়ে তাকে ডাকলেন, কি হয়েছে, কি হয়েছে তোমার? দাদু ঘুম থেকে উঠে বসলেন। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। তিনি বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম গণেশ আর রতন কুয়ার মধ্যে খেলা করছে, আর সেই কুয়ার জলটা লাল হয়ে যাচ্ছে, আর সেই লাল জলের মধ্যে থেকে একটা হাত উঠে আসছে। সেই হাতটা আমার দিকে ইশারা করছে। দিদিমা দাদুকে রাতে শান্ত করার চেষ্টা করলেন। তিনি বললেন, ওটা শুধু একটা স্বপ্ন, এখন সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। কিন্তু দাদু আর ঘুমালেন না। তিনি সারা রাত ঘরের বাইরে থেকে আসা শব্দ শুনছিলেন। তিনি বলেছিলেন, আমার কানে যেন সেই হাসিটা এখনো বাজছে, রতনের ভাঙা ভাঙা হাসির শব্দ। পরের দিন সকালে দাদু তার হাতে একটা পোড়া দাগ দেখতে পেলেন। সেই দাগটা সেই দিনের, যেদিন তিনি পাতকুয়ার ভিতর থেকে একটা বিদ্যুৎ ঝলকানিতে ছিটকে পড়েছিলেন। তিনি অবাক হয়ে দেখলেন, সেই পোড়া দাগটা যেন আরো কালো আর গভীর হয়ে উঠেছে। দাদু ভয়ে আঁতকে উঠলেন। তিনি বললেন, এটা কি, এটা কি হচ্ছে আমার সাথে? দিদিমা দাদুকে আবার বৈদ্যের কাছে নিয়ে গেলেন। বৈদ্য দাদুর হাত পরীক্ষা করে বললেন, এই দাগটা সাধারণ পোড়া দাগ নয়, এই দাগের ভেতর এক অশুভ শক্তি প্রবেশ করেছে। বৈদ্য দাদুর হাতে কিছু ভেষজ গাছ দিয়ে বললেন, প্রতিদিন রাতে এই ভেষজ গাছের রস লাগাবে, আশা করি দাগটা আস্তে আস্তে মিলিয়ে যাবে। দাদু প্রতিদিন সেই রস লাগাতে লাগলেন, কিন্তু দাগটা মিলিয়ে যাওয়ার বদলে আরো কালো আর গভীর হতে লাগলো। দাদুর মনটা আরো ভেঙে যাচ্ছিল। তিনি ভাবছিলেন, আমি কি তবে সেই পাতকুয়ার অভিশাপ থেকে কোনোদিনও মুক্তি পাবো না? এর কিছুদিন পর গ্রামে এক নতুন ঘটনা ঘটল। গ্রামের কয়েকজন যুবক, যারা গণেশের বন্ধু ছিল, তারা ঠিক করলো তারা সেই পাতকুয়াটাকে বন্ধ করে দেবে। তারা বলল, এই কুয়াটার জন্য গণেশ আর রতনকে হারালাম, আমরা এই কুয়াটাকে বন্ধ করে দেব, যাতে আর কোনো দিনও কারো বিপদ না আসে। দাদু এই কথা শুনে তাদের বারণ করলেন, তোমরা যেও না, কুয়াটাকে বন্ধ করার চেষ্টা করো না, এতে বিপদ আসতে পারে। কিন্তু যুবকেরা দাদুর কথা শুনল না। তারা কোদাল আর অন্যান্য যন্ত্রপাতি নিয়ে পাতকুয়ার দিকে রওনা দিল। দাদু ভয়ে কাঁপছিলেন। তিনি জানতেন, সেই কুয়াটাকে ঘাঁটাঘাঁটি করলে বড় বিপদ হবে। যুবকেরা তখন পাতকুয়ার কাছে পৌঁছলে তখন চারপাশের পরিবেশটা যেন পাল্টে গেল। চারিদিকে একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। বটগাছের পাতাগুলো ভয়ে কাঁপছিল। পাতকুয়ার ভেতর থেকে একটা বিকৃত গোয়ানের শব্দ আসছিল। তারা ভয়ে ভয়ে কুয়াটাকে বন্ধ করার চেষ্টা করলো। যেই না তারা কুয়ার কিনারে কোদাল মারল, অমনি কুয়ার জল থেকে একটা তীব্র বিদ্যুৎ ঝলকানি বেরিয়ে এলো। বিদ্যুৎ ঝলকানিতে একজন যুবক ছিটকে পড়ল। তার জামা কাপড় পুড়ে গেল। সে চিৎকার করে উঠল। অন্য যুবকেরা ভয় পেয়ে পিছিয়ে গেল। তারা দেখল, কুয়ার জল থেকে একটা আবছা ছায়া মূর্তি উঠে আসছে। সেই মূর্তিটা অবিকল গণেশের মতো দেখতে, কিন্তু তার মুখটা ভয়ঙ্করভাবে বিকৃত। তার চোখ থেকে রক্ত ঝরছে। এই ছায়া মূর্তিটা হাসতে লাগলো। যুবকেরা ভয়ে চিৎকার করে এদিক ওদিক পালাতে শুরু করলেন।
সেই ছায়ামূর্তিটা তাদের পেছনে পেছনে ধাওয়া করলো। তাদের হাসিটা শুনে সবার বুক কেঁপে উঠল। সেই মুহূর্তে গ্রামের আরেকজন বয়স্ক লোক ছুটতে এলেন। তার হাতে একটা মন্ত্রপুত লাঠি ছিল। তিনি লাঠিটা দিয়ে ছায়ামূর্তিটাকে আঘাত করলেন। ছায়ামূর্তিটা বিকট শব্দ করে দূরে ছিটকে পড়ল। সেই বয়স্ক লোকটা বললেন, ওকে আঘাত করে কোনো লাভ হবে না, ও আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে। তিনি যুবকদেরকে তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে বললেন। যুবকেরা আর কোনো কথা বলল না। তারা ভয়ে কাঁদতে কাঁদতে গ্রামে ফিরে এলো। কিন্তু সেই রাতে সেই যুবকের বাড়িতে এক অদ্ভুত ঘটনা ঘটল। সে যখন খেতে বসলো, তখন তার প্লেটে একটা ছোট্ট মাটির ঘড়া পড়ে থাকতে দেখা গেল। যুবকটি ভয়ে চিৎকার করে উঠল। তার স্ত্রী এসে দেখে ঘড়ার ভেতর থেকে কালো একটা ধোঁয়া বেরিয়ে আসছে। সেই ধোঁয়াটাই একটা বীভৎস আকৃতি ধারণ করলো। সেটা ছিল গণেশের সেই ছায়ামূর্তি। ছায়ামূর্তিটা যুবকের দিকে তাকিয়ে হাসতে লাগলো। যুবকটি ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। তার স্ত্রী চিৎকার করে উঠল। সেই মুহূর্তে গ্রামের বয়স্ক লোকটা আবার এসে পড়লেন। তিনি মন্ত্রপুত লাঠিটা দিয়ে ছায়ামূর্তিটাকে আঘাত করলেন। ছায়ামূর্তিটা আবারও বিকট শব্দ করে দূরে ছিটকে পড়ল। সেই লোকটা আবারও বললেন, ওকে কুয়ার কাছে ফিরিয়ে দিতে হবে, তা না হলে সে সবার ওপর আক্রমণ করবে। তিনি যুবকের স্ত্রীকে বললেন, তোমার স্বামীকে নিয়ে কুয়ার কাছে যাও, আমি মন্ত্র পড়ছি। যুবকের স্ত্রী তার স্বামীকে কাঁধে নিয়ে কুয়ার দিকে ছুটতে শুরু করলেন। ছায়া মূর্তিটা তাদের পিছু পিছু আসতে লাগলো। তার হাসিটা আরো বিকৃত, আরো ভয়ঙ্কর শোনাচ্ছিল। যখন তার কুয়ার কাছে পৌঁছলো, তখন চারিদিকে গাঢ় অন্ধকার, মশালগুলো নিভে গিয়েছিল। সেই বয়স্ক লোকটা যুবকের স্ত্রীকে বললেন, তোমার স্বামীকে কুয়ার সামনে বসাও। যুবকের স্ত্রী তার স্বামীকে কুয়ার সামনে বসালেন। সেই লোকটা মন্ত্র পড়তে শুরু করলেন। ছায়া মূর্তিটা তখন কুয়ার কাছে এসে গেছে। সে তাদের দিকে তাকিয়ে হাসছে। ঠিক তখনই কুয়ার জল থেকে একটা আবছা আলো উঠে এলো। সেই আলোয় দেখা গেল কুয়ার জলের মধ্যে গণেশ আর রতন ভাসছে। গণেশের মুখটা আগের মতোই বিকৃত, কিন্তু রতনের মুখটা এবার শান্ত। রতন যেন হাসছে। সেই বয়স্ক লোকটা আবার বললেন, গণেশ, তুই তোর বন্ধুদের মুক্তি দে। ছায়া মূর্তিটা থমকে গেল। তার হাসিটা বন্ধ হয়ে গেল। সে কুয়ার দিকে তাকালো। সেই মুহূর্তে সেই যুবকের দিকে তাকিয়ে শেষবারের মতো হাসলে। সেই হাসিটা শুনে সবার বুক কেঁপে উঠল। তারপর ছায়ামূর্তিটা ধীরে ধীরে কুয়ার মধ্যে নেমে গেল। সে যখন কুয়ার ভিতরে নেমে গেল, তখন তার হাসিটা শোনা গেল। তারপর সব চুপ। কিন্তু সেই যুবক আর ভালো হলো না। সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল। এরপর থেকে সে মাঝে মাঝে হাসতো, আবার মাঝে মাঝে ভয় পেত। সবাই বুঝল, গণেশের ছায়ামূর্তি চলে গেলেও তার অভিশাপ সেই যুবকের ওপর থেকে যায়নি। এরপর সেই পাতকুয়ার অভিশাপ যেন গ্রামের সবার জীবনে জেঁকে বসল। দাদু আর সেই মানসিক ভারসাম্য হারানো যুবক, দুজনের জীবনে ভয়াবহ পরিবর্তন এসেছিল। তাদের দেখে গ্রামের আর কেউ সেই পাতকুয়ার ধারে কাছেও যেত না। পাতকুয়াটা যেন এক অলিখিত সীমানা হয়ে গিয়েছিল। কিন্তু পাতকুয়ার গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি, বরং এক নতুন অধ্যায় শুরু হয়েছিল। এরপর থেকে প্রতি বছর শ্রাবণ মাসে যেদিন গণেশ পাতকুয়ায় নেমেছিল, সেদিন রাতে পাতকুয়ার ভেতর থেকে এক অদ্ভুত শব্দ শোনা যেত। সেই শব্দটা ছিল কান্নার, গোয়ানির এবং এক শিশুর ভাঙা ভাঙা হাসির। সেই রাতে কেউ ঘরের বাইরে যেত না। সবাই জানতো এটা সেই অভিশপ্ত পাতকুয়ার আত্মা। বছরের পর বছরে কেটে গেল। আমার দাদু আর সেই যুবক দুজনেই মারা গেলেন। তাদের মৃত্যুর পর গ্রাম থেকে ভয়ের ছায়াটা ধীরে ধীরে সরে গেল। মানুষজন আবারও পাতকুয়ার কথা ভুলে যেতে লাগলো। কিন্তু পাতকুয়াটা তার অভিশাপ নিয়ে সেই বটগাছের নিচেই রয়ে গেল। সময় বদলেছে,
গ্রামের জীবনযাত্রাও বদলেছে। এখন গ্রামে বিদ্যুৎ আছে, মোবাইল ফোন আছে। গ্রামের বেশিরভাগ মানুষ শহরে চলে গেছে, কিন্তু যারা এখনো গ্রামে আছে তারা সেই পাতকুয়ার গল্পটা ভুলে যায়নি। আমার ঠাকুমা আমাকে এই গল্পটা বলার সময় বলতেন, সাবধানে থাকিস বাবা, ওই কুয়াটা এখনো অভিশপ্ত। তারপর ঠাকুমা একদিন মারা গেলেন। তার মৃত্যুর পর আমি প্রায়ই গ্রামে যেতাম। গ্রামে গিয়ে সেই পাতকুয়াটা দেখতে যেতাম। কুয়াটা তখন ভেঙে গিয়েছে। কুয়ার ভেতরে আবর্জনা, আগাছা জমে আছে। বটগাছটাও আগের মতো বিশাল নেই, কিন্তু তবুও কুয়াটার কাছে গেলে আমার গা ছমছম করে উঠত। মনে হতো কেউ যেন আমাকে দেখছে। এই ছিল স্নেহার পাঠানো একটি সত্য ভৌতিক ঘটনা। আপনারা কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের ঘটনাটা। আমি রুহি, শুনছিলেন কালো বিড়াল। আমার সঙ্গে রয়েছে রাহুল। ঘটনাটা যদি ভালো লাগে একটি লাইক করবেন। প্রতি রবিবার ঘটনা শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার সাথে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা আপনার কোনো শোনা ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাইলে সমস্ত ধরনের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশনে। ওখান থেকে আমাদের দিকে ঘটনা পাঠানো খুবই সহজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।